হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য আমরা যে মক টেস্টের সিরিজটা কন্টিনিউ করছিলাম, আজকে তার মক টেস্ট নাম্বার 19। তোমরা সকলেই ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের কিন্তু 17 নভেম্বর থেকে গ্রুপ ডির এক্সাম শুরু হচ্ছে আর একদম কিন্তু ডিসেম্বরের এন্ড পর্যন্ত চলবে। তো এই মুহূর্তে কিন্তু আমাদের সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্র্যাকটিস করা। তো প্রত্যেক দিন আমাদের এই চ্যানেলে কিন্তু রেলের গ্রুপ ডির সায়েন্সের ওপরে ফোকাস করে মক টেস্ট অ্যারেঞ্জ করা হচ্ছে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে আলোর প্রতিসরণ কোন কারণে ঘটে? আলোর বেগ পরিবর্তনের কারণে, আলোর দিক পরিবর্তনের কারণে, মাধ্যম পরিবর্তনের কারণে, নাকি উপরিক্ত সবগুলি? আচ্ছা, সবার প্রথম জানতে হবে যে প্রতিসরণ মানে কি। প্রতিসরণ মানে কিন্তু হচ্ছে রিফ্র্যাকশন, ঠিক আছে? রিফ্র্যাকশন অর্থাৎ আলো যখন একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে যায় কি হয়, তখন কিন্তু সেটার যে দিক সেটা কিন্তু কি হয়, সেটার যে বেগ সেটা কিন্তু পরিবর্তিত হয়, ঠিক আছে? আলো যখন একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে যায় তার যে ভেলোসিটি আছে সেটা কিন্তু পরিবর্তন হয়। তো সঠিক অ্যান্সার কী হবে? প্রতিসরণ কেন হয়? প্রতিসরণ কিন্তু হয় আলোর বেগের পরিবর্তনের কারণে। আলোর একটা মাধ্যমে আলোর যে বেগ, অন্য মাধ্যমে কিন্তু আলোর সেই বেগ একই রকম হয় না, ঠিক আছে? যেরকম জল আর কাচের সঙ্গে যদি কম্প্যারিজন আমরা করি, তো জল আর কাচের মধ্যে কিন্তু আলোর বেগ সমান নয়। আবার এদিক থেকে যদি দেখতে পারি যে বাতাস আর হচ্ছে জল, এর মধ্যেও কিন্তু যে আলোর যে বেগ আছে সেটা কিন্তু সমান নয়। বাতাস থেকে যখন আলোটা আসে যখন সেটা জলের মধ্যে প্রবেশ করে তখন সেটা কী হয়, তখন কিন্তু তার যে বেগ সেটা কিন্তু সামান্য পরিবর্তন হয়। ওই কারণের জন্য কিন্তু আলোক রশ্মিগুলোর যে দিশা সেটাও কিন্তু পরিবর্তন হয়। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 2 নম্বর কোশ্চেন, যে ডপলার প্রভাবে কোন তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য? ঠিক আছে, যে ডপলার প্রভাব আছে বা ডপলার এফেক্ট বলা হয় এটাকে, ডপলার এফেক্ট বলা হয়। এই ডপলার যে এফেক্ট আছে এটা কোন কোন তরঙ্গের জন্য বা কোন কোন ওয়েভের জন্য কাজে লাগে? তো কি বলেছে, শুধুমাত্র শব্দ, শুধুমাত্র আলো, শব্দ এবং আলো উভয়, নাকি কেবলমাত্র যে তড়িৎ তরঙ্গ আছে মানে যে ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ আছে তার জন্য? আচ্ছা, এক্ষেত্রে মনে রাখতে হবে যে ডপলার যে প্রভাব আছে বা ডপলার যে এফেক্ট আছে এটা কিন্তু শব্দ আর যে আলো দুটোর জন্যই কিন্তু এফেক্টেবল হয়। অর্থাৎ লাইট আর যে সাউন্ড আছে, লাইট আর সাউন্ড দুটোর জন্যই কিন্তু এটা কার্যকারী হয়ে থাকে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 3 নম্বর কোশ্চেন, যে সুপার কন্ডাক্টর কোন তাপমাত্রায় গঠিত হয়ে থাকে? সুপার কন্ডাক্টর কোন তাপমাত্রায় গঠিত হয়? অত্যন্ত নিম্ন তাপমাত্রায়, অত্যন্ত উচ্চ তাপমাত্রায়, কক্ষ তাপমাত্রায় মানে রুম টেম্পারেচারের কথা এখানে বলেছে, আর এখানে 0 কেলভিনে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে সুপার কন্ডাক্টর যেগুলো হয় সেগুলো কিন্তু অত্যন্ত নিম্ন যে তাপমাত্রা আছে, একদম অনেক লো টেম্পারেচার, অ্যাট ভেরি লো টেম্পারেচার আমরা বলতে পারি, ঠিক আছে? অ্যাট ভেরি লো টেম্পারেচার, সেই অ্যাট ভেরি লো টেম্পারেচারে কিন্তু এই সুপার কন্ডাক্টরগুলো তৈরি করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন আজকে 4 নম্বর কোশ্চেন, যে কোন যন্ত্রে কির্চহফের সূত্র ব্যবহৃত হয়? ব্যারোমিটারে, অ্যামিটারে, হুইটসেন ব্রিজে, নাকি সিসমোগ্রাফে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, দেখো তোমাদের কিন্তু এই যে কির্চহফের কিন্তু যে ভোল্টেজ ল সেটা কিন্তু পড়িয়েছি। তো এই যে লটা আছে, এই যে সূত্রটা আছে, এটা কোথায় ব্যবহার করা হয়? এটা কিন্তু যে হুইটস্টোন ব্রিজ যে যন্ত্রটা আছে এই যন্ত্রে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব। আচ্ছা, এখানে দেখো বাদবাকি যে যন্ত্রগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একবার একটু জেনে নেব। ব্যারোমিটার দিয়ে কী করা হয়? ব্যারোমিটার দিয়ে কিন্তু যে বায়ুর চাপ আছে সেই বায়ুর চাপ মাপা হয়। অ্যামিটার দিয়ে কী করা হয়? অ্যামিটার দিয়ে কিন্তু যে তড়িৎ প্রবাহ মাত্রা আছে, ঠিক আছে, যে তড়িৎ প্রবাহ মাত্রা আছে কোনো একটা বর্তনীতে সেটা কিন্তু মাপা হয়ে থাকে, ঠিক আছে? আর সিসমোগ্রাফ দিয়ে কী করা হয়? তোমরা কিন্তু সকলেই জানো, সিসমোগ্রাফ দিয়ে কিন্তু যে আর্থকুইক বা ভূমিকম্প হয়ে থাকে সেই আর্থকুইক বা ভূমিকম্পের কিন্তু যে তরঙ্গ আছে বা ওয়েভগুলো আছে সেই ওয়েভগুলোকে কিন্তু মানে একটা কাগজে কিন্তু গ্রাফ আকারে আঁকা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন, যে বায়ুতে শব্দের বেগ কত? ঠিক আছে, এটা কিন্তু অপশনের উপরে ভ্যারি করে। তো আমরা অ্যাকর্ডিং টু যেটা একদম সঠিক ডেটা, এনসিআরটি যেটা বলছে সেটা কিন্তু হচ্ছে 343 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু বায়ুর গতিবেগ। এক্ষেত্রে দেখো এই যে অপশানটা আছে সেটা কিন্তু কোথাও নেই, আমরা এর নিয়ার অ্যাবাউট যাব। এর নিয়ার অ্যাবাউট কিন্তু হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, আর এটাকে কিন্তু সঠিক অ্যান্সার ধরে নিতে হবে। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 6 নম্বর কোশ্চেন, যে চৌম্বকীয় পদার্থ বা ম্যাগনেটিক যে এলিমেন্টগুলো হয়ে থাকে তার চুম্বকিত হলে মানে তারা যদি তোমার হচ্ছে মানে ম্যাগনেটিক যে পদার্থ আছে সেগুলো যদি তার মধ্যে যদি ম্যাগনেটিভিটি আসে তাহলে কি বৃদ্ধি পায়? পারমিবিলিটি বৃদ্ধি পায়, তারপরে কি বলছে পারমিটিভিটি বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পায়, নাকি ঘনত্ব বৃদ্ধি পায়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে চৌম্বক পদার্থগুলো যখন চুম্বকিত হয়, যখন তাদের মধ্যে ইলেকট্রোম্যাগনেট মানে যখন তাদের মধ্যে ম্যাগনেটিভিটি যেটা আসে তখন কি হয়? তখন কিন্তু সেটার মধ্যে পারমিবিলিটি যেটা আছে সেই পারমিবিলিটি কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে, অর্থাৎ যে আকর্ষণ করার যে ক্ষমতা থাকে সেটা কিন্তু আরও অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়।
নেক্সট প্রশ্ন দেখব আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, কোন আয়না দিয়ে গাড়ির পেছনে দেখা হয়। ঠিক আছে, তো আমরা প্রত্যেকেই টু হুইলার বা ফোর হুইলার, তো টু হুইলার সবার কাছেই থাকবে মোটামুটি, আর যে তোমার হচ্ছে ফোর হুইলার আছে, ফোর হুইলারও আমরা দেখেছি যে গাড়ির পেছন দিকের যে পরিবেশ সেটা দেখার জন্য কিন্তু একটা আয়না এরকম করে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা কিন্তু তোমার হচ্ছে যদি আমরা বাইক ধরি বা স্কুটি ধরি তার কিন্তু হ্যান্ডেলে থাকে। ঠিক আছে, এরকম কিন্তু একটা আয়না থাকে। বলতে চেয়েছে যে এই যে আয়নাটা আছে, পেছন দিকের যে দৃশ্য আছে, সেই পেছন দিকের দৃশ্য দেখতে কোন ধরনের আয়না ব্যবহার করা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উত্তল দর্পণ। এবার কোশ্চেন হচ্ছে কেন উত্তল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণে কিন্তু কোনো একটা জিনিসের যে ডিমিনিশ, অর্থাৎ কোনো একটা জিনিসের কিন্তু ছোট প্রতিবিম্ব তৈরি হয় আর সোজা প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে, সোজা প্রতিবিম্ব তৈরি হয়, সেই কারণের জন্য কিন্তু এই উত্তল দর্পণটা ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো কেমিস্ট্রি থেকে কি বলছে যে বেকিং সোডার রাসায়নিক নাম কি। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম সালফেট নাকি সোডিয়াম ক্লোরাইড। তো বেকিং সোডার রাসায়নিক নাম কি, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। আচ্ছা, এটার সংকেতকে যদি আমরা লিখি তাহলে কী হবে, এটা কিন্তু হবে Na2HCO3। ঠিক আছে, এটা কি হচ্ছে, এটা কিন্তু হচ্ছে যে বেকিং সোডা, যেটাকে আমরা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বললাম, তার কিন্তু সংকেত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন আজকে 9 নম্বর কোশ্চেন, যে রেড ফসফরাস কোথায় ব্যবহার করা হয়। দেশলাই কাঠি তৈরিতে, কাঁচ তৈরিতে, রং তৈরিতে নাকি কীটনাশকে। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো যে রেড ফসফরাস আছে, সে রেড ফসফরাস কিন্তু দেশলাই কাঠি তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, দেশলাই কাঠি তৈরিতে কিন্তু, দেশলাই কাঠি তোমরা দেখতে পাচ্ছ, মনে করো এটা দেশলাই কাঠি, তো দেশলাই কাঠির এই যে অংশটা যেটা লাল রঙের হয়ে থাকে সেটা কিন্তু এই রেড ফসফরাস দিয়ে তৈরি করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব আজকে 10 নম্বর কোশ্চেন কি বলেছে, কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়। ঠিক আছে, তো লাফিং গ্যাস কাকে বলা হয়, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, N2O মানে নাইট্রাস অক্সাইড, আর SO2 মানে সালফার ডাইঅক্সাইড। আচ্ছা, এর বাংলাটা তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে, এর যে তোমার N2O যেটা আছে এটা কিন্তু হচ্ছে নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, এটা কিন্তু অনেক সময় গুলিয়ে যায় পরীক্ষায়, মনে করো N2 অপশান দিয়ে দিয়েছে আর NO2 দিয়ে দিয়েছে। NO2 মানে কিন্তু হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর N2O মানে কিন্তু হচ্ছে নাইট্রাস অক্সাইড। তাই সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে N2O। ঠিক আছে, N2O-কে কিন্তু লাফিং গ্যাস বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব আজকের 11 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ফটোসিনথেসিসে কোন রঞ্জক সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লোরোফিল, তারপরে ক্লোরোফিল বি, ক্যারোটিন নাকি হচ্ছে জেন্থোফিল। এটা তোমার বি নয়, এটা অপশানের তোমার টাইপিং মিস্টেক। তো সঠিক অ্যান্সার কী হবে, আমরা সকলে জানি যে ফটোসিনথেসিসে কী হয়, ফটোসিনথেসিসে কিন্তু যে ক্লোরোফিল আছে সেই ক্লোরোফিল কিন্তু সবথেকে বেশি পরিমাণে কার্যকর হয়ে থাকে। আচ্ছা, এই ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু উপস্থিত থাকে, তো মনে রাখতে হবে ক্লোরোফিলের মধ্যে কিন্তু যে ম্যাগনেসিয়াম থাকে, সেই ম্যাগনেসিয়ামের উপস্থিতির জন্যই কিন্তু যে আলোক রশ্মিগুলো আছে সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে শোষিত হতে পারে। ঠিক আছে, নেক্সট দেখব আজকের 12তম কোশ্চেন কি বলেছে, কোন মৌল সবথেকে হালকা ধাতু। ঠিক আছে, এর মধ্যে থেকে কোনটা সবথেকে বেশি হালকা ধাতু হবে, লোহা, অ্যালুমিনিয়াম, সীসা নাকি তামা। তো সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যাকর্ডিং টু এই 4টে অপশনের মধ্যে সবথেকে হালকা ধাতু কিন্তু হয়ে যাচ্ছে অ্যালুমিনিয়াম। এটা কিন্তু অনেক বেশি টেকসই, এই কারণের জন্যই কিন্তু দেখবে আমাদের বাড়িতে যে বাসনপত্রগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু ম্যাক্সিমাম অ্যালুমিনিয়ামেরই তৈরি করা হয়ে থাকে। এটা কিন্তু অনেক বেশি শক্ত প্লাস কিন্তু হালকা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন আজকে 13তম কোশ্চেন কি বলেছে, যে কোন পদার্থে ভিন্ন ভিন্ন ভৌতরূপ বিদ্যমান থাকে। আচ্ছা, এই ভৌতরূপ মানে বুঝতে হবে কি, এটা কিন্তু তোমাদের করানো হয়েছে আগে। ভৌতরূপ মানে কিন্তু হচ্ছে অ্যালোট্রপ, অর্থাৎ একই মৌলের কিন্তু আলাদা আলাদা রূপ। তো কোন মৌলটার কিন্তু একই পদার্থের বা একই মৌলের আলাদা আলাদা রূপ দেখতে পাওয়া যায়। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার দেখো এখানে কিন্তু অ্যান্সারটা দিয়েই দিয়েছে। তো এখানে দেখো এটা অ্যালোট্রপ হবে। আর তোমার কোন মৌলের দেখতে পাই আমরা কিন্তু যে কার্বন আছে সেই কার্বনের কিন্তু অ্যালোট্রপ দেখতে পাই। ঠিক আছে, সবথেকে সুস্পষ্টভাবে কিন্তু কার্বনের অ্যালোট্রপগুলোই বোঝা যায়। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 14তম কোশ্চেন, যে মানুষের হাড়ের শক্তি প্রধানত কোন খনিজ দ্বারা আসে। এক কথায় বলতে গেলে মানুষের যে বোন বা হাড় সেটা কী দিয়ে তৈরি হয়, ক্যালসিয়াম ফসফেট, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট নাকি আয়রন অক্সাইড। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি হয়। ঠিক আছে, এটা কি হয়, এটা কিন্তু ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি হয়। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, মানুষের শরীরে কোন হরমোন দুধ উৎপাদন করে। ঠিক আছে, তো মানবের যে দুগ্ধ, ঠিক আছে, মানব দুগ্ধ, সেই মানব দুগ্ধ উৎপাদন করতে কোন হরমোন সবথেকে বেশি সাহায্য করে, অক্সিটোসিন, প্রোল্যাকটিন, ইনসুলিন নাকি থাইরক্সিন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু হচ্ছে প্রোল্যাকটিন। ঠিক আছে, এবার দেখো এখানে এই যে অক্সিটোসিন আছে এটাকে কিন্তু লেবার পেন হরমোনও বলা হয়ে থাকে। ঠিক আছে, তোমরা চাইলে নোট ডাউন করতে পারো, অক্সিটোসিনকে কিন্তু লেবার পেন হরমোনও বলা হয়ে থাকে, যেটা কিন্তু মাতৃত্বকালীন সময়ে অনেক কার্যকর হয়ে ওঠে।
তারপরে দেখো কি বলেছে, ইনসুলিন। ইনসুলিন কোথায় থাকে আমরা জানি, ইনসুলিন কিন্তু যে আমাদের প্যানক্রিয়াস থাকে, ঠিক আছে, যে প্যানক্রিয়াস থাকে সেই প্যানক্রিয়াসের মধ্যে থাকে। আর থাইরক্সিন কিন্তু আমাদের গলার মধ্যে যে থাইরয়েড গ্রন্থি আছে সেই থাইরয়েড গ্রন্থির জন্য কিন্তু থাকে। আর এটার জন্য কি সংশ্লেষণ করা হয়, এটার জন্য কিন্তু যে আয়োডিন আছে সেই আয়োডিন কিন্তু সংশ্লেষণ করা প্রয়োজন হয়ে যায়। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, আজকে 16তম কোশ্চেন, যে স্নায়ুকোষে উদ্দীপনা পরিবাহিত হয় কিভাবে, বৈদ্যুতিক তরঙ্গ মানে ইলেকট্রিক্যাল ওয়েভ, রাসায়নিক সিগন্যাল মানে কেমিক্যাল সিগন্যাল, বৈদ্যুতিক এবং রাসায়নিক উভয়ভাবে, নাকি রশ্মি দ্বারা। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের যে নার্ভ বা স্নায়ুকোষ যে নিউরনগুলো আছে সেখানে কিন্তু বোথ ইলেকট্রিক্যাল আর কেমিক্যাল দুই রকমেরই কিন্তু ট্রান্সমিটার দেখতে পাওয়া যায়। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইলেকট্রিক্যাল আর কেমিক্যাল দুই রকমভাবেই কিন্তু সিগন্যালগুলো প্রেরণ করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব আজকে 17তম কোশ্চেন, মানুষের পাকস্থলীতে কোন এনজাইম প্রোটিন ভাঙে, এক কথায় বলতে গেলে প্রোটিনকে ভেঙে বা প্রোটিন কমপ্লেক্স প্রোটিনকে সিম্পল প্রোটিনে পরিণত করে কোন এনজাইমটা, পেপসিন, অ্যামাইলেজ, লাইপেজ নাকি মল্টেজ। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পেপসিন। পেপসিন কিন্তু প্রোটিনকে ভেঙে কী করে, প্রোটিন থেকে কিন্তু এটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, ঠিক আছে, প্রোটিন থেকে কিন্তু অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। অপরিহার্য যে অ্যামাইনো অ্যাসিড তোমরা পড়েছো, ঠিক আছে, যে 20টা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আছে তার মধ্যে থেকে কিছু কিছু কিন্তু এই প্রোটিন থেকে মানে পেপসিন কিন্তু তৈরি করে থাকে। আচ্ছা, অ্যামাইলেজ আর মল্টেজ কী করে, অ্যামাইলেজ আর যে মল্টেজ আছে এটা কিন্তু যে শর্করা বা যে কার্বোহাইড্রেট আছে সেই কার্বোহাইড্রেটকে কিন্তু সংশ্লেষণ করে থাকে, ঠিক আছে। আর লাইপেজ কী করে, লাইপেজ কিন্তু লিপিড, ঠিক আছে, লিপিড থেকে কিন্তু মানে লিপিডকে ভেঙে কিন্তু লাইপেজে পরিণত করে বা ঠিক আছে বা লিপিডকে কিন্তু ভেঙে দেয়। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কী বলেছে আজকের 18তম কোশ্চেন, মানুষের রক্তে কোন প্রোটিন অক্সিজেন পরিবহন করে, অ্যালবুমিন, হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন নাকি ফাইব্রিনোজেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে হিমোগ্লোবিন, ঠিক আছে, হিমোগ্লোবিন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, ফাইব্রিনোজেনের কাজ কি, ফাইব্রিনোজেন কিন্তু যে আমাদের বডিতে যে ইমিউন সিস্টেম বা রোগ জীবাণু ধ্বংস করতে কিন্তু সাহায্য করে, বা এক কথায় বলতে পারি আমরা এটা কিন্তু ব্লাড ক্লটিংয়েও সাহায্য করে থাকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আজকের 19তম কোশ্চেন কী বলেছে, যে উদ্ভিদের কোন অংশ আলোক সংশ্লেষ বা যেটাকে আমরা সালোক সংশ্লেষ বলি সেটা সর্বাধিক হয়ে থাকে। তো সর্বাধিক কিন্তু হয়ে থাকে পাতাতে, ঠিক আছে, অনেক উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু যে কাণ্ড বা মূল সেখানেও কিন্তু সালোক সংশ্লেষ হয়ে থাকে। নেক্সট দেখব আজকের 20তম কোশ্চেন কী বলেছে, কোন রোগে ইনসুলিন ইনজেকশন দেওয়া হয়, রিকেট, ডায়াবেটিস, অ্যানিমিয়া নাকি স্কারভি। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডায়াবেটিস। আচ্ছা, এই ডায়াবেটিস রোগকে কিন্তু আমরা অনেকে সুগার বলে থাকি। এই ডায়াবেটিস রোগটা কেন হয়, আমাদের বডিতে যে ইনসুলিন আছে সেই ইনসুলিনটা কিন্তু ডেফিসিয়েন্সি অর্থাৎ ইনসুলিন কিন্তু কমে যায়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো রিকেট আছে, রিকেট কোন ভিটামিনের জন্য হয়ে থাকে, রিকেট কিন্তু ভিটামিন ডি এর জন্য হয়ে থাকে। আমরা যদি নিচে দেখি তাহলে কি আছে, অ্যানিমিয়া। তো অ্যানিমিয়া বা সিকেল সেল অ্যানিমিয়া কোন ভিটামিনের জন্য হয়ে থাকে, এটা কিন্তু ভিটামিন B12 এর জন্য হয়ে থাকে। আর এখানে কি হয়, এখানে আমাদের যে আরবিসি আছে আর হিমোগ্লোবিন আছে তার পরিমাণ কিন্তু কমে যায়। আচ্ছা, স্কারভি কীভাবে হয়ে থাকে, স্কারভি কিন্তু যে ভিটামিন সি আছে সেই ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কী বলেছে, দেখো পদার্থবিদ্যার এবার আমরা অঙ্ক করব বা ফিজিক্সের অঙ্কগুলো করব, যে একটি 4 কেজি ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে, এর গতিশক্তি কত হবে। দেখো গতিশক্তি কিন্তু বের করতে বলেছে, গতিশক্তি মানে কি, গতিশক্তি মানে কিন্তু হচ্ছে কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জি বের করার ফর্মুলা কি, হাফ ইন্টু mv স্কোয়ার, যেখানে m মানে কি, যেখানে m মানে মাস আর v মানে কি, v মানে কিন্তু হচ্ছে ভেলোসিটি। তো মাস বলেছে 4 কেজি আর ভেলোসিটি কত বলেছে 5, 5 স্কোয়ার নিশ্চয়ই করে দেখাতে হবে না, 5 স্কোয়ার হচ্ছে 25, 2 দিয়ে 4কে কাটলে হচ্ছে 2, তো আলটিমেটলি অ্যান্সার কিন্তু হচ্ছে 50 জোর, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। 2 নম্বর যে অপশান আছে অর্থাৎ অপশান বি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখব 22তম কোশ্চেন কী বলেছে, যে 10 অ্যাম্পিয়ার কারেন্ট 5 মিনিটে প্রবাহিত হলে মোট চার্জের পরিমাণ কত। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে যখনই ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিসিটির কোনো অঙ্ক করবে টাইমকে কিন্তু অলওয়েজ সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। তো 5 মিনিটকে যদি সেকেন্ডে কনভার্ট করতে চাই তাহলে কী করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে। 60 দিয়ে গুণ করলে কত হবে, 60 দিয়ে গুণ করলে কিন্তু হয়ে যাবে 5 6 30, আর এখানে কিন্তু হচ্ছে 0, 300 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলেছে, এবার দেখো কী করতে বলেছে, এবার আমাদের চার্জ বের করতে বলেছে। আচ্ছা, চার্জ মানে কি, চার্জকে কিন্তু কিউ ধরা হয়, কিউ ইকুয়ালস টু কী হয়, কিউ ইকুয়ালস টু কিন্তু আই ইন্টু টাইম হয়ে যায়। আচ্ছা, আই কত পেয়েছি, আই কিন্তু হচ্ছে 10 অ্যাম্পিয়ার, আর আমাদের টাইম কত, টাইম কিন্তু হচ্ছে এখানে 300 সেকেন্ড, ঠিক আছে, টাইম হচ্ছে 300 সেকেন্ড। তো কাটাকুটি গুণ করলে কত পাবো, গুণ করলে কিন্তু পেয়ে যাবো 3000 কুলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে কত নম্বর অপশানে আছে, দেখো অপশান যে ডি আছে সেই অপশান ডি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ 3000 কুলাম কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কেন কুলাম হলো, তার কারণ চার্জ যেটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয় এটার যে এসআই ইউনিট সেটা কিন্তু কুলাম্বে প্রকাশ করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব
23তম কোশ্চেন কী বলেছে, একটি বর্তনীতে 220 ভোল্টেজে 1100 ওয়াট শক্তি খরচ হচ্ছে, কারেন্ট কত প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য এইচডাব্লিউ থাকবে, ঠিক আছে। এই যে অঙ্কটা আছে এটা কিন্তু তোমাদের জন্য এইচডাব্লিউ থাকবে। আচ্ছা ছেড়ে দাও, এটা আমি করিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে, তো এখানে কারেন্ট কত হবে, কারেন্ট বের করার ফর্মুলা কি, কারেন্টকে তো সবার প্রথম আই দিয়ে ডিনোট করে, তো আই ইকুয়ালস টু এখানে কী হবে, আই ইকুয়ালস টু কিন্তু হয়ে যাবে এখানে ডাব্লু বাই ভি, ঠিক আছে, ডাব্লু বাই ভি। আচ্ছা ডাব্লু কত আছে, ডাব্লু কিন্তু তোমার শক্তি যেটাকে আমরা ওয়াট বলি, 1100কে কত দিয়ে ভাগ করতে হবে, 220 দিয়ে, এটা দিয়ে কেটে দাও, তাহলে কত হচ্ছে 5 অ্যাম্পিয়ার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো 5 অ্যাম্পিয়ার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। নেক্সট প্রশ্ন দেখবো আজকে 24তম কোশ্চেন কী বলেছে, দেখো লেন্সের অঙ্ক, যে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, বস্তু রাখা হলো 30 সেন্টিমিটার দূরে, প্রতিচ্ছবির অবস্থান কত হবে। আচ্ছা এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা প্রথমে ডেটাগুলোকে লিখে নেবো। দেখো এখানে উত্তল লেন্স বলে দিয়েছে, তাই আমাদের যে ফোকাস হবে সেটা কিন্তু প্লাসে হবে, 15 সেন্টিমিটার, কোনো ব্যাপার নয়। আচ্ছা বস্তু যেখানে রাখা হয় সেটাকে আমরা ইউ বলি, সেটা কিন্তু অলওয়েজ কী হয়ে থাকে, অলওয়েজ কিন্তু নেগেটিভ হয়ে থাকে, ঠিক আছে, নেগেটিভ -30 সেন্টিমিটার। আর আমাদের কী বের করতে হবে, ভি, ভি মানে কি, ভি মানে কিন্তু বস্তুটা কত দূরে রাখা হয়েছে। ফর্মুলাটা কি, ফর্মুলাটা কিন্তু হচ্ছে যে 1/f ইকুয়ালস টু 1/v মাইনাস ইউ। আচ্ছা এবার আমাদের কী বের করতে হবে, 1/v বের করতে হবে। আমরা কি করব, আমরা এই যে 1/vটাকে এই সাইডে রাখবো, আর এখানে 1/fটা যেটা ছিল সেটাকে রাখবো, আর এখান থেকে এই যে পোর্শনটা আছে এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। তো আলটিমেটলি আমরা কি পাচ্ছি, আলটিমেটলি আমরা পাচ্ছি যে 1/v ইকুয়ালস টু কিন্তু 1/f প্লাস 1/u। আচ্ছা এবার আমরা এটাকে এখানে লিখি, ঠিক আছে, আমি আরেকটু নিচে করছি, হ্যাঁ এইখানটাতে দেখো। তো আমরা ফর্মুলাটা কী পেলাম, ফর্মুলা পেলাম হচ্ছে যে 1/v ইকুয়ালস টু কিন্তু হয়ে যাচ্ছে 1/f প্লাস 1/u, ঠিক আছে। আচ্ছা এবার ডেটাগুলোকে পুট করতে হবে, তো যদি ডেটাগুলোকে পুট করি তাহলে কী পাবো, তো এখানে দেখো, তো এখানে হচ্ছে তোমার এটা 15, কারণ এটা তোমার প্লাসে ছিল, আর এটা প্লাস, আর আমাদের যে ডিস্টেন্সটা ছিল সেটা কিন্তু নেগেটিভে হয়। আচ্ছা এই প্লাসে আর এই মাইনাসে কী হবে, প্লাসে মাইনাসে কিন্তু হয়ে যাবে মাইনাস, তো এখানে কিন্তু কত হবে 1/15 মাইনাস 1/30। এবার যদি আমরা এখানে এলসিএম করি, তো এলসিএম করলে 30 পাচ্ছি। আচ্ছা 30 পেলে কী হচ্ছে, দেখো এলসিএম করলে 30 হচ্ছে, তো 15কে যদি 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে 1, 15কে যদি আমরা 30 দিয়ে যদি 15কে কাটি তাহলে হচ্ছে তোমার 15 দিয়ে 30কে কাটি, সরি, তাহলে হচ্ছে 2, আর এখানে 30 30 অর্থাৎ 1। এবার আচ্ছা এবার এখানে আমরা কত পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 1/30। তো যে প্রতিচ্ছবি আছে সেটা কোথায় গঠিত হবে, সেটা কিন্তু 30 সেন্টিমিটারে গিয়ে গঠিত হবে, ঠিক আছে, কোথায় গঠিত হবে, 30 সেন্টিমিটারে গিয়ে কিন্তু গঠিত হবে, ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্ন দেখবো, দেখো পরবর্তী প্রশ্ন কী বলেছে, দেখো একই রকম কিন্তু লেন্সের একটা অঙ্ক আছে। দেখো অঙ্কটা কী বলেছে, অঙ্কটা একবার দেখবো, যে একটি অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, বস্তু রাখা হলো 25 সেন্টিমিটার দূরে, প্রতিচ্ছবির অবস্থান কেমন হবে। আচ্ছা এই যে অঙ্কটা আছে এটা কিন্তু আমি করব না, প্রত্যেক দিন আমি তোমাদের যে লাস্ট যে অঙ্কটা থাকে, স্পেশালি যদি সেটা লেন্সের অঙ্ক হয়ে থাকে, যেটা কিন্তু সবথেকে বেশি ডিমান্ডিং রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য, সেটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিই। আগের দিন যে অঙ্কটা ছিল সেই অঙ্কটার কিন্তু যে অ্যান্সার হবে সেটা কিন্তু 7.2 -7.2 সেন্টিমিটার হবে। তোমাদের কিন্তু অনেকের অ্যান্সার পেয়েছি, অনেকের অ্যান্সার কিন্তু ভুল এসছে। তো এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য এইচডাব্লিউ থাকলো, তোমরা প্রত্যেকে অঙ্কটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা তোমার হচ্ছে ভিডিওটাকে পজ করে অঙ্কটা কিন্তু সলভ করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া যারা আমাদের জেনারেল সায়েন্সের ওপর ডেডিকেটেড যে ক্লাসগুলো হয়েছিল, টোটাল কিন্তু 52টা ক্লাস হয়েছিল, সেগুলো দেখতে চাও তো ডিসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে দেখতে পারো। আর আমাদের এটা 19 নম্বর মক টেস্ট, এর আগে কিন্তু আমাদের আরও 18টা মক টেস্ট হয়ে গেছে, তোমরা চাইলে কিন্তু সেগুলো দেখতে পারো, ডিসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।